Good evening all the viewers. On behalf of Innervale Club of Calcutta Lansdowne, I welcome our chief guest, District Chairman Mrs. Amita Ghosh, and all the district officials, my Innervale sisters and all the viewers on this digital platform, where we are very happy to have Nilanjana Maulik with us, who will give all the informations on dementia. We are very happy to have two eminent personalities, famous singer Lopamutta Mitra with us and interdisciplinary artist Sujoy Prasad Chatterjee as guest of honor. So before I start, I would like to invite Amita Ghosh to inaugurate the program by lighting the lamp. Congratulations to my angel, President of Innervale Club of Calcutta Lansdowne, Mamata Chakraborty, Mamatidi. Despite ill health, despite challenging times, you were brave enough to organize this seminar on dementia. A very good day to my district colleagues, to past district chairmen present here today, to the presidents and secretaries of Innervale clubs, to the members of Innervale District 3 to 9 and guests. This is a very, very important topic, dementia. Most of the elderly are afflicted with this mental disorder. And well, we should be aware of what it is, its signs and symptoms, and how we can help the patient, because this is not a disease that is reversible. It is gradually deteriorating. So more than what dementia, yes, we have to know what is dementia, but at the same time, we have to know how to deal with the patient. It depends on the people surrounding the patient who can actually help the patient. We have experts here who will do the needful. So happy listening, happy becoming aware of this dreadful disease, because nothing can be so sad as losing your gradually declining mental faculty. Thank you, Mamatadi. Thank you for having me here. আজকের এই সন্ধ্যায় আমি ভীষণ খুশি যে আমার আমন্ত্রণে লোপামুদ্রা সাড়া দিয়েছে এবং লোপা আমাদের সাথে রয়েছে। যদিও আমরা সকলে জানি যে লোপা একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেটা ছাড়াও লোপার আরও অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক লোপা করে, যেটা অনেকেই হয়তো জানতে পারে না, কিন্তু যারা কাছের মানুষ তারা জানে। অনেক জায়গায় গিয়ে লোপা অনেক কাজ নিঃশব্দে করে আসে। তো সেই হিসেবে আজকে লোপাকে এই বিশেষ অনুষ্ঠানে পেয়ে আমি ভীষণ খুশি। আমি অনুরোধ করব লোপাকে, লোপা যদি কিছু বলে বা কিছু একটা গান করে আজকের অনুষ্ঠানটা শুরু করে। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল বলে দেবতাও গো তোমার সেবা আমার ঘরে। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি
দাও ভুলিতে জন্ম নিয়েছি ধুলিতে দয়া করে দাও ভুলিতে দাও ভুলিতে দাও ভুলিতে নাই ধুলি মোর অন্তরে নাই নাই ধুলি মোর অন্তরে ফুল বলে নয়ন তোমার নত করো দলগুলি কাঁপে থর 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 নয়ন তোমার নত করো চরণ পরশ দিও দিও ধুলির ধনকে করো স্বর্গীয় দিও 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 ধরার প্রণাম আমি ধরার প্রণাম আমি তোমার তারে ফুল বলে ধন্য আমি ধন্য আমি মাটির পরে ফুল বলে থ্যাংক ইউ লোপা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমার এত ব্যস্ততার মধ্যে এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের মনের মধ্যে সকলের যে একটা ডিপ্রেশন একটা কাজ করছে, সেটার থেকে কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু আনন্দ পেলাম। সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুজয় প্রসাদ সম্বন্ধে কি বলবো, সুজয় অত্যন্ত পরিচিত মুখ, সবাই জানে। আর আজকে সুজয়কে ঠিক শিল্পী হিসেবে আমি এখানে আর আসতে বলিনি, মানুষ সুজয়কে আসতে বলেছি, কারণ সুজয়ের ভিতরে যে একটা অন্যরকম মানবিকতা আছে সেইটা সাক্ষী আমি এবং হয়তো আরও অনেকে যারা ওকে অনেক কাছের থেকে দেখেছে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে যখন প্ল্যানটা করলাম তখন আমার সুজয়ের কথাও মনে হয়েছে, সেই জন্য সুজয়কে এখানে আমন্ত্রণ জানিয়েছি। অনুরোধ করবো সুজয়কে কিছু বলার জন্য। নমস্কার, আমি সুজয় প্রসাদ, ইনোভেল ক্লাব অফ ক্যালকাটা ল্যান্সডাউন চ্যাপ্টারের প্রেসিডেন্ট মমতা দি আমার শুধু পরিচিত নয়, আমার বিশেষ আত্মীয় বটে। এবং এই ইনোভেল ক্লাব অফ ক্যালকাটা ল্যান্সডাউন চ্যাপ্টার থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, যে কারণে ডিমেনশিয়া, অলজাইমার্স এইসব মারাত্মক রোগে আক্রান্ত এসব মানুষ, আর বিশেষ করে এই প্যান্ডেমিকের সময় মানসিক স্বাস্থ্য সবথেকে বেশি বিপর্যস্ত। হয়তো শরীরের অসুখের নিরাময় হয়, তবে মনে যদি অসুখ বাসা বাঁধে তাহলে তার চিকিৎসা করাটা খুবই দুরূহ। আর আমাদের মনটাকে সতেজ রাখার চেষ্টা করছি আমরা, কারণ যে স্পর্শহীনতা আমাদের সমস্ত সমাজকে প্রায় কি বলবো আক্রান্ত করেছে বিভিন্নভাবে, তাতে সত্যি মানবতা বিপন্ন। কিন্তু তার মধ্যেও বেঁচে থাকবে শিল্প, বেঁচে থাকবে মানুষ,
মানুষ নিঃশ্বাস নেবে, আমরা আমাদের যে নিজেদের গ্রন্থিগুলো সেগুলো অটুট করে তুলবো, আলগা করবো না। এটা ভেবেই ভাবছিলাম জয় গোস্বামীর একটি কবিতা আপনাদের শোনাবো। এই কবিতার আগে জয় গোস্বামী একটি রবীন্দ্রনাথের গানের কথা এনেছেন, সেই জন্যই গানের 2 লাইন শোনাচ্ছি। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। বিরস দিন বিরল কাজ। ঝড়ের মতো এসে পড়লো আর একটা প্রেম। এখন একে কোথায় বসাই? একটা ঘরের পরিজন, অন্যটাতে লেখার কাগজ, বইপত্তর বারান্দা ভোর, অতীত স্বজন। কোথায় বসাই? শক্ত হাতে সরিয়ে দেব এক আঘাতে, ছিন্ন করব মন থেকে মুখ। আমি কি আর তেমন কসাই? বয়স যখন অল্প ছিল কেউ আসেনি, ঝর্ণা ঝোড়া বনুশ্রেণী কেউ আসেনি। এখন এসে ঝড়ের মতো ধাক্কা দিয়ে আমায় ফেলে বসে পড়লো, মাথার কাছে আঙুল দিয়ে চুল নেড়ে দেয়, মাথার থেকে ছন্দ নিয়ে ছড়িয়ে ফেলে মাঠের উপর, যেন আমি 40 ঊর্ধ্ব সংসারী নই, 17 পার কিশোর ছেলে। ছন্দেরা সব নিজের মতো উড়তে উড়তে, কেউ পাখি, কেউ বৃক্ষ হলো, কেউ চালাঘর, কেউ বা তাল শিখর হয়ে চুল ঝাঁকাচ্ছে ঝড়ের সঙ্গে, চুল ঝাঁকাচ্ছে, শিখর ভাঙছে, উড়ে পড়ছে বুকের উপর। জ্ঞান হারালাম। সকালে ঘুম ভাঙতে দেখি সমস্ত মাঠ বৃষ্টি ধোয়া, মাঠের উপর দাঁড়িয়ে আছে আধ ভাঙা গাছ, আধ ভাঙা ঘর, সব ভাঙা প্রেম, অপরাজিত। সুজয় কি বলবো, সুজয় আমার কোনো কথায় না বলে না। সুজয়কে যখনই ডেকেছি তখনই পেয়েছি। সুজয় আজকের দিনে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও এই ধরনের কোনো কিছু হলে পরে পাশে পাবো। Now let me introduce Mrs. Nilanjana Maulik, the guest speaker of today's program. She is the Secretary General of ARDSI Kolkata chapter. She will discuss on dementia issues. নীলাঞ্জনাকে আমি অনেক বছর ধরে চিনি। নীলাঞ্জনার সাথে অনেক রকমভাবে বিভিন্ন কাজের মাধ্যমে যুক্ত। নীলাঞ্জনা যে কাজ করে চলেছে এত বছর ধরে, তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা সম্বন্ধে কিছু জানতে চাই। তো নীলাঞ্জনা, তুমি আমাদেরকে বলো তোমার কাজ সম্বন্ধে, আমরা সবাই তোমার কথা জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ মমতাদি প্রথমেই, এবং IWC ক্লাবকে আমাদের এই কাজটা সম্বন্ধে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি 26 বছর আগে ডিমেনশিয়া নিয়ে কাজ শুরু করি, এবং তখন কিন্তু ডিমেনশিয়ার উপরে কাজ করব এরকম চিন্তা করে এগোইনি। আমি বয়স্কদের নিয়ে কাজ করতে ভালোবাসি, সেইভাবেই এগিয়েছিলাম। এবং সেই সময় আমি আমেরিকাতে ছিলাম, এবং তখন আমার যিনি অ্যাডভাইসার ছিলেন উনি আমাকে সাজেস্ট করেন যে ডিমেনশিয়ার উপরে কাজ শুরু করতে, এবং সেটা আর্লি 90s। তখন রোনাল্ড রেগানের ডায়াগনোসিস হয় অ্যালজাইমার্স ডিজিজে, এবং আমি সেই হিসেবে একটা ডে কেয়ার সেন্টারে সেখানে কাজ করতে শুরু করি, এবং যেখানে ডিমেনশিয়া মানুষেরা এসে সারাদিন থাকতেন। তো সেটাই আমার প্রথম ইন্ট্রোডাকশন টু ডিমেনশিয়া। এবং তারপর দীর্ঘ 6-7 বছর সেখানে কাজ, এবং অসুখটাকে ভালো করে বোঝা। তারপর একটা সময় মনে হয়েছিল যে নিজের দেশে গিয়ে এই ধরনের কাজ করাটা জরুরি, এবং সেখানে
কতখানি কাজ হচ্ছে এটা নিয়ে, সেটাও আমার কাছে একটা প্রশ্ন ছিল। তো কলকাতায় ফিরে আসি 99-এ, এবং সেই সময় আমার আলাপ হয় মিসেস শেফালি চৌধুরী, যার মেয়ে তখন 52 ইয়ার্স ওল্ড, তার অ্যালজাইমার্স ডিজিজ ডিটেকশন হয়। তখন উনি ঠিক করেন যে ওনার মতো আরও কলকাতা শহর কেন, সারা ভারতবর্ষেই লোকজন আছে যারা ডায়াগনোসিস তো হয় ঠিকই, ডাক্তার করে দেন, কিন্তু তারপর দৈনন্দিন যে তাকে দেখাশোনা করা, যে সমস্যার মাধ্যমে বাড়ির লোকেরা থাকেন, সেইটার সাহায্য আমরা কিভাবে করতে পারি। তো সেই হিসেবেই কিন্তু এই ARDSI বা অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করি দুজন মিলে, এবং আরও ডাক্তাররা আমাদের সাথে থাকেন ফাউন্ডিং মেম্বার হিসেবে। ইনিশিয়ালি কিন্তু আমরা এই সংস্থাটা একেবারেই ডিমেনশিয়া সম্বন্ধে তথ্য যাতে মানুষের কাছে পৌঁছায় সেই হিসেবে চিন্তা করেই জিনিসটা শুরু করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে যখন মানুষ সচেতন হতে শুরু করলো যে হ্যাঁ ডিমেনশিয়া কি, তারপর বাড়ির লোকেরা যেটা জানতে চাইলেন যে আমরা তো জানলাম ডিমেনশিয়া কি, কিন্তু এরপর আমাদেরকে কিভাবে আরো সাহায্য করতে পারেন আপনারা। সেই হিসেবেই তখন আমি, যেহেতু আমার ট্রেনিং ছিল অ্যাজ এ ডিমেনশিয়া কেয়ার গিভার, অ্যাজ এ প্রফেশনাল ডিমেনশিয়া কেয়ার গিভার, আমি তখন কাউন্সেলিং শুরু করি, আমি ট্রেনিং শুরু করি, আমি শুরু করি একটা ডে কেয়ার সেন্টার, এবং এটা 2008 সালে গিয়ে শুরু করতে পারি, কারণ ডে কেয়ার কনসেপ্টটা ভীষণ ফরেন ছিল সবার কাছে। এবং গোপাল কৃষ্ণ গান্ধী, যিনি আমাদের এক্স গভর্নর ছিলেন, উনি এটা ইনঅগ্রেট করেন। 2008 সাল থেকে আমাদের ডে কেয়ার সেন্টার চলছে, যেখানে সারাদিন ধরে ডিমেনশিয়া মানুষরা এসে থাকেন। আমাদের হোম কম্প্যানিয়নশিপ আছে, যেখানে বাড়িতে গিয়ে একজন ট্রেন কেয়ার গিভার মানুষটাকে দেখাশোনা করে এবং বাড়ির লোককেও সাপোর্ট করে। আমাদের কাউন্সিলিং যেটা হয় সেটা বাড়ির লোকেদের কাউন্সিলিং হয়, কেন যার ডিমেনশিয়া হয় তাকে কাউন্সিলিং খুব আর্লি স্টেজে কাজ হয়, কিন্তু পরের দিকে যত প্রোগ্রেস করে ডিজিজটা তখন কিন্তু তার তো কাউন্সিলিং হতে পারে না, তখন বাড়ির লোকে কাউন্সিলিং করা, যে তাদের যে চ্যালেঞ্জেসগুলো, তাদের যে ফ্রাস্ট্রেশনগুলো, সেগুলোর উপরে আমাদের কাউন্সিলিং হয়। তাদেরকে আমরা ট্রেনিংও দিয়ে থাকি যে দৈনন্দিন স্নান করতে চাইছে না, এক কথা বারবার বলছে, হয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, এইগুলো কিভাবে সামাল দেবে তারা। তো এই ধরনের আমরা সাপোর্ট দিয়ে থাকি বাড়ির লোকেদের। আমাদের অনেক পাবলিকেশন আছে বাংলা ইংরেজিতে, যেগুলো মানুষকে সাহায্য করে বুঝতে ডিমেনশিয়া। আমরা অনেক বছর শহরে কাজ করার পরে মনে করেছিলাম যে আমাদের গ্রামগঞ্জে গিয়েও কাজ করা উচিত। তো আমরা 2015 সালে চন্দননগরে আমাদের একজন খুবই আমাদের দয়ালু একজন মানুষ আমাদেরকে একটা বিরাট জমি ডোনেট করে, এবং সেই জমিতে আমরা একটা ক্লিনিক শুরু করেছি। সেটা 2015 থেকে সেখানে ডাক্তাররা, আমাদেরই যারা প্যানেলে ডাক্তার আছেন, তারা ফ্রি সেখানে নিজেরা, মানে ওখানে লোকদেরকে দেখেন যাদের মেমোরি ইস্যুস হচ্ছে, তাদের একটা টোকেন টাকা দিতে হয় সংস্থাকে। এবং সেটা আমরা করাতে যেটা সুবিধা হচ্ছে যে গ্রামগঞ্জের আশেপাশের যে মানুষ, তাদের এত দূর কলকাতা শহরে এসে সেই চিকিৎসাটা করতে হয় না। আমাদের কলকাতা শহরেও মেমোরি ক্লিনিক বসে এবং ডাক্তাররা সেখানে ক্লিনিকটাকে কন্ডাক্ট করে। তো ভবিষ্যতে আমাদের যেটা চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে যে আরো মানুষ প্রফেশনালি ট্রেন আপ করা, যাতে তারা বাড়িতে গিয়ে মানুষটাকে দেখাশোনা করতে পারে, কারণ বাড়ির লোকের পক্ষে এই মানুষটাকে 24 ঘন্টা দীর্ঘ বছর ধরে দেখাশোনা করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমরা এই ট্রেনিংটা ভীষণভাবে নিতে চাই, এবং একটা 24 ঘন্টা জায়গা যাতে আমরা শুরু করতে পারি, যেখানে অনেক বাড়িতে আছে যেখানে কেয়ার গিভার জিনিস, তিনিও ইকুয়ালি বয়স্ক এবং তারও শারীরিক নানান সমস্যা আছে, সে হয়তো বাড়িতে দেখাশোনা করতে পারছে না। তো 24 ঘন্টার একটা কেয়ার সেন্টার আমাদের শুরু করার ইচ্ছা আছে, এবং সেটা মোস্ট প্রবাবলি চন্দননগরেই আমরা করতে চাই, কারণ জায়গাটা এত সুন্দর, গাছপালা এবং পুকুর দিয়ে ঘেরা জায়গা, সেখানে যদি মানুষগুলোকে আমরা রাখতে পারি, তার অনেক কোয়ালিটি অফ লাইফটা আমরা তাদের দিতে পারবো। তো এইটাই মোটামুটি আমি দীর্ঘ আজ 26 বছর ধরে করে আসছি, এবং প্রধান কারণটাই কিন্তু যে ডিমেনশিয়া সম্বন্ধে মানুষের ধারণাটা কিন্তু খুবই ভেগ, খুবই অপরিষ্কার। হ্যাঁ, আমি এর মধ্যে একটা কথা বলি, যেমন আগের দিনে আমাদের যখন দাদু ঠাকুমা এরা যখন ছিলেন, আমরা ডিমেনশিয়া কথাটা সত্যি তখন জানতাম না।
তখন কিছু হয়তো ভুল হলো তাদের, কিছু বা একই কথা বারবার বলছে বা কিছু অপ্রাসঙ্গিক কথা বলছে, তখন অনেককেই বলতে শুনেছি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। তো এই যে সেটা কি একটা পার্ট অফ ডিমেনশিয়া, যেটা তখন বোঝা যেত না বা আমরা জানতাম না, যে সেই জিনিসটাই কি মানে এখন লোকে অনেক অ্যাওয়্যার হয়েছে, লোকে জানে এটার সাথে কি সেটা। যেমন তুমি 52 বছরের যে মেয়েটির কথা বলছো, কিছুই তার বয়স নয়, তো তার মানে কিসের থেকে হলো, কেন হলো? আমি তোমার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হলো যে হ্যাঁ, একটা সময় ছিল যখন ভুলভ্রান্তি, এক কথা বারবার বলা, সেইটাকে আমরা বয়সের বিব্রতি হিসেবে ধরে নিতাম, এবং সেই সময়টাতে মানুষের এটা যে একটা অসুখ সেটা মানুষের ধারণা ছিল না। অথচ কিন্তু মানে অ্যালজাইমার ডিজিজ, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া, সেটা কিন্তু 1906 সালে এই চিহ্নিত হয়। কিন্তু এটা জার্মান একজন ডাক্তার, উনি এটা চিহ্নিত করেন। কিন্তু 100 বছরের উপরে পেরিয়ে গেছি আমরা, অনেক বছর পেরিয়ে গেছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কাছে ধ্যান ধারণাটা খুবই অপরিষ্কার। এবার সেই সময় ডায়াগনোসিস হতো না বলে কিন্তু আমরা জানতে পারতাম না যে সেটা অসুখ হিসেবে না সেটা বয়স জড়িত কোনো সমস্যা। এবার ডিমেনশিয়া যে শব্দটা, সেটা কিন্তু কোনো অসুখের নাম না, সেটা বেসিক্যালি এমন একটা টার্ম যেটাকে আমরা ব্যবহার করে থাকি টু ডেসক্রাইব লটস অফ সিমটমস। ধরো ভুলে যাচ্ছে, এক কথা বারবার বলছে, জিনিস এদিক ওদিক রাখছে, এগুলো কিন্তু সিমটমস। তো আমরা যখন বলি একটা মানুষের মধ্যে ডিমেনশিয়া দেখা দিয়েছে, তার মানে হচ্ছে তার মধ্যে এই সিমটমসগুলো দেখা দিয়েছে। কিন্তু এই সিমটমসগুলো তো অসুখ না, সিমটমসগুলো কোনো অসুখের দরুন হচ্ছে। তো সেই অসুখটা কি, সেটা বেসিক্যালি সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে ডিমেনশিয়া সিমটমসগুলো একটা বয়স যত বাড়তে থাকে, এই সিমটমসগুলো যখন দেখা দেয়, তখন এটা কোন অসুখের দরুন হচ্ছে সেটা আমাদের বার করাটা প্রয়োজন। এবার সেটাতে যদি আসি, সেটাতেও একটা ক্লিয়ার ধারণা হওয়া উচিত যে ডিমেনশিয়া সিমটমসগুলো কিন্তু কিছু রিভার্সেবল কজের জন্য হয়, কিছু ইরিভার্সেবল কজের জন্য হয়। রিভার্সেবল কজ যেমন যদি থাইরয়েড কারোর হয়ে থাকে, তাহলে কিন্তু ডিমেনশিয়া সিমটমস দেখা দেয়, বা যদি কারোর ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, তাহলেও কিন্তু ডিমেনশিয়া সিমটমস দেখা দেয়। কিরকম সিমটম? যেমন এই যে ভুলভ্রান্তি, এক কথা বারবার বলা, মনে করতে না পারা, জিনিসপত্র এদিক ওদিক রাখা, এইগুলো ডিমেনশিয়া সিমটমস। এবং ডিমেনশিয়ার 10টা ওয়ার্নিং সাইন্স আছে। তাহলে প্রথম হচ্ছে মেমোরি লস, মানে ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ যেটাকে আমরা বলি। সেখানে কিন্তু শর্ট টার্ম মেমোরি লস, মানে গতকাল কি খেয়েছি রাত্রে সেটা মনে করতে না পারা, কিন্তু লং টার্ম মেমোরি কিন্তু পরিষ্কার থাকে। সো ডিমেনশিয়ার সিম্পটম ওয়ার্নিং সাইন হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস হবে, লং টার্ম মেমোরি কিন্তু পরিষ্কার থাকে। আচ্ছা। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দৈনন্দিন যে কাজকর্ম সেটা করতে অসুবিধে, মানে ব্রাশ করা, স্নান করা, এই কাজগুলোতে কিন্তু অসুবিধা বলতে আমি বলছি না হাত তুলতে ওঠানো বা বসতে পারা, এই সমস্যা না। ব্রেনের যে কাজ, যে আমাকে ব্রাশটার মধ্যে এখন পেস্ট লাগাতে হবে, তারপরে মুখের মধ্যে নিতে হবে, এই যে সিকোয়েন্স কাজগুলো, এইগুলোতে অসুবিধা হওয়া। সে ব্রাশ নিয়ে হয়তো দাঁড়িয়েই আছে আয়নার সামনে, জানে না কি করতে হবে নেক্সট। তো এই ধরনের যে সমস্যাগুলো, সেইগুলো ডিমেনশিয়া আমরা দেখতে পারি। আরেকটা দেখতে পারি হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক রাখা, মানে আমরাও করে থাকি সেটা, তাই না? যে চাবি কোথায় রেখেছি, চশমা কোথায় রেখেছি, খুঁজে না পাচ্ছি না। কিন্তু ডিমেনশিয়া মানুষের মধ্যে যে সমস্যাটা ভীষণভাবে হয় সেটা হচ্ছে শুধুমাত্র সে চশমাটা কোথায় রেখেছে তা না, চশমাটা যখন খুঁজে পেলো, ওই চশমাটার কাজ কি সেটাও ভুলে যায়। তারপরে চশমাটা কিসের জন্য চোখে পড়তে হয় সেটাও অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। বা চাবিটা খুঁজে পেলাম, এবার চাবিটা নিয়ে আমি কি করবো, এটা কাজ কি? তো আমাদের যখন ভুল ভাবতে তখন কিন্তু আমরা চাবিটার কি কাজ ভুলি না, তাই না? আমরা ভুলে যাই চাবিটা কোথায় থাকে। তো dementia symptoms has to be severe enough to affect your daily life. তো এরকম ধরনের যখন সিমটম হয়, তো এই রিভার্সিবল কজ যেগুলো, সেগুলো কিন্তু ট্রিটেবল। সেগুলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা ব্রেনে কোনো ক্লট হলো, সেটা ট্রিটমেন্ট হলে কিন্তু সাইন সিমটমসগুলো চলে যাবে, সে আবার আগের মতো কিন্তু ফাংশন করতে পারবে। কিন্তু ইরিভার্সিবল যে কজগুলো, যেটা অ্যালজাইমার্স ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, লুই বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এগুলো নানান ধরনের ইরিভার্সিবল ডিমেনশিয়া। এইগুলো যখন ব্রেনের মধ্যে হয়, ব্রেন ড্যামেজ হয়,
তখন কিন্তু সেটার আর ফেরার পথ নেই। অ্যালজাইমার আর ডিমেনশিয়া এই দুটোর মধ্যে তফাৎ কি? তাহলে অ্যালজাইমার্স হচ্ছে কারণ যার জন্য ডিমেনশিয়া সিমটমস গুলো দেখা দিয়েছে। সো অ্যালজাইমার্স ইজ দ্য ডিজিজ দ্যাট ইজ কজিং দ্য ডিমেনশিয়া সিমটমস। সো ডিমেনশিয়া ইজ জাস্ট আ টার্ম যেগুলোকে আমরা ডেসক্রাইব করছি নানান রকম সিমটমস, এবং এই সিমটমস গুলো হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজের জন্য। কাজেই ধরুন আমার যদি ব্রেনে ড্যামেজটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজের জন্য, তাহলে আমার যে সিমটমস গুলো দেখা দিচ্ছে যে আমি কাজ করতে পারছি না, মনে করতে পারছি না, মেয়েকে দেখে চিনতে পারছি না, এগুলো আমার ওই অ্যালজাইমার ডিজিজ ব্রেনে হয়েছে বলেই আমার ডিমেনশিয়া সাইন্স গুলো হচ্ছে। সো ডিমেনশিয়া ইজ জাস্ট আ মেডিকেল টার্ম, ইটস নট আ ডিজিজ, ইটস আ কন্ডিশন, ইটস আ হোস্ট অফ সিমটম। আর অ্যালজাইমার্স হচ্ছে ইজ দ্য ডিজিজ দ্যাট ইজ কজিং ডিমেনশিয়া। তোমার কাছে আমার জানার আছে, এই যে তুমি ডিমেনশিয়া, অ্যালজাইমার এতগুলো যে স্টেজ তুমি বললে, সেইগুলো হলে পরে তার কি মানে রেমেডি কি, কিভাবে সেটাকে দেখবে, সেটাকে কিরকম ভাবে ডিটেক্ট করে সেটা ট্রিটমেন্ট কি হতে পারে, এগুলো কি কিউরেবল? তো যেটা ইরিভার্সিবল টাইপ, যের মধ্যে অ্যালজাইমার্স ডিজিজ পড়ে, ভাস্কুলার ডিমেনশিয়া পড়ে, লুই বনে পড়ে, সেগুলো কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে কোনো কিওর নেই। তার মানে ইটস ইনকিউরেবল কন্ডিশন। ব্রেনের মধ্যে ড্যামেজটা যখন শুরু হয়, ইটস আ প্রোগ্রেসিভ কন্ডিশন। মানে যে সমস্ত ওষুধপত্র এখন আছে সারা পৃথিবীতে, যেগুলো ব্যবহার হয়, 3-4টে ওষুধ আছে, সেগুলো কিন্তু আমাদের এই যে প্রোগ্রেশনটা, ড্যামেজের যে প্রোগ্রেশনটা, সেটাকে কিছুটা আটকে রাখে, কিন্তু প্রোগ্রেশনটা হতেই থাকে। তো যখন কারোর ভুলভ্রান্তি হতে শুরু করে, শুধু মেমোরি লস না, এই যে বললাম এক কথা বারবার বলা বা ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম যখন হতে থাকে, তখন কেউ যদি ডাক্তারের কাছে যায়, তাহলে ডাক্তার যেটা ডায়াগনোসিসের যেটা পদ্ধতি, সেটা হচ্ছে ডাক্তার একটা প্রসেস অফ এলিমিনেশন করে। মানে এই সাইন্স এন্ড সিমটমস প্রথমেই ডাক্তার ধরে নেয় না যে এটা ইরিভার্সিবল কজের জন্য হয়েছে, হয়তো হতে পারে রিভার্সিবল কজের জন্য। কাজে তোমার ব্লাড টেস্ট করবে, তাতে দেখা যাবে তোমার থাইরয়েড আছে কিনা, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে কিনা, ক্লট আছে কিনা, এগুলো সমস্ত স্ক্যান করে, সিটি স্ক্যান করে বার করে দেখে নেবে। সেটাই যদি কারণ হয়, তাহলে সেটা ট্রিট করতে শুরু করবে এবং তাতে তোমার সুস্থ হয়ে যাওয়া উচিত। যদি ডাক্তার দেখে যে না, এগুলো কোনোটাই কারণ না, রিভার্সিবল কোনোটাই না, তখন ডাক্তার ফার্দার টেস্ট করবে, এমআরআই স্ক্যান করবে, পেট স্ক্যান করবে, তাতে পরিষ্কার হয় ব্রেনের মধ্যে আলো ছবিটা যে ব্রেনের কোথায় ড্যামেজটা হয়েছে, এবং সেটার অ্যানালাইজ করে ডাক্তার তখন একটা নিউরোসাইকোলজিক্যাল টেস্ট হয় আমাদের, যেটা সাইকোলজিস্টরা করে থাকেন। সেখানে তার কিছু প্রশ্ন তাকে করা হয় যার সমস্যা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু পাওয়া যায় যে তার ব্রেনের কোন কোন পার্ট, কারণ আমাদের কিন্তু এক একটা পার্ট ব্রেনের একটা কাজ করে। একটা জায়গায় যেখানে মেমোরি আমরা স্টোর করি, একটা জায়গায় যেখানে মেমোরি আমরা রিকল করি, একটা জায়গায় যেখানে ল্যাঙ্গুয়েজ আমাদের সাহায্য করে, একটা জায়গায় যেখানে আমি তাকিয়ে আছি তোমার দিকে, তাকিয়ে আমি দেখছি ও মমতা দিয়ে আজকে এরকম সেজেছে, এবং এই যে দেখে যে অ্যানালাইজ করা, এটা ব্রেনের একটা পিছন দিকে পার্ট করে। তো যেখানে যেখানে ড্যামেজ হচ্ছে সেখানে তার কাজগুলো অসুবিধা হবে। তো ওই প্রশ্নের উত্তরে কিন্তু সাইকোলজিস্ট বুঝে যান যে মানুষরা কোথায় কোন প্রবলেম হচ্ছে। বেসড অন দ্যাট একটা ডায়াগনোসিস হয়। এবার এই ডায়াগনোসিসটাও কিন্তু ডাক্তার 100% সিউরিটি দিয়ে বলতে পারে না যে এর অ্যালজাইমার্স ডিজিজই হয়েছে, যতক্ষণ না তার ব্রেন অটোপসি হয়। বাট স্টিল এট দিস পয়েন্ট অফ টাইম 80 to 85% সিউরিটি দিয়ে ডাক্তার বলতে পারেন যে এর ইরিভার্সিবল টাইপ তো অ্যালজাইমার্স ডিজিজ হয়েছে। সো ডিমেনশিয়া ইরিভার্সিবল টাইপ ডায়াগনোসিস টেকস আ লং টাইম। একদিনে বসে কিন্তু ডায়াগনোসিস হয় না, কাজে ডাক্তারদের একটা বেশ সময় লাগে টু মেক আ কনফার্ম ডায়াগনোসিস। কাজে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি সত্যি অনুরোধ করব যাদের ভুলভ্রান্তি সমস্যা হচ্ছে, যাদের মনে হচ্ছে দৈনন্দিন কাজে অসুবিধা হচ্ছে কিছু করতে, তাদের আমরা কিন্তু একটা মেমোরি স্ক্রিনিং করি ইনিশিয়াল। তো সেখানে একজন সাইকোলজিস্ট বা একজন ট্রেন্ড সোশ্যাল ওয়ার্কার সেই ট্রেন, কাজে সে ওই প্রশ্ন স্কিলটা ব্যবহার করে সে কিন্তু বুঝতে পারবে যে এর ফার্দার আর কোনো ইনভেস্টিগেশন করা প্রয়োজন কিনা। আমার মনে হয় যে আজকে আমাদের যা জীবনযাত্রা, সেখানে এত স্ট্রেস, এত নানান জাগল করতে হয় আমাদের নানান সমস্যা নিয়ে, যে
নানান সমস্যা ওই স্ট্রেসটা কিন্তু ভুলভ্রান্তি সৃষ্টি করতে পারে। কাজে তার যদি মনে হয় যে আমার এই ভুলভ্রান্তিটা দিন দিন বেড়ে যাচ্ছে বা আমার সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে, তাহলে এই স্ক্রিনিংটা কিন্তু করতে পারেন। এবং আমাদের সংস্থাতে আমরা করে থাকি, আমাদের স্ক্রিনিং ক্যাম্প হয় এবং সেখানে আমরা আমাদের সংস্থাতে এটা করে থাকি। কাজেই আমাদের সংস্থাতে কানেক্ট করলেই কিন্তু আমরা তাদেরকে এই সাহায্যটা করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস বলো যে কোনো ওষুধের এফেক্টে কি এই অসুখ হতে পারে? মানে আজকাল ধরো যে ধরনের ওষুধপত্র, নানান রকম স্ট্রং ডোজের বা নানান রকমের ওষুধ, যে ওষুধের আফটার এফেক্ট অনেক কিছু আমরা অনেক দেখতে পাই, সেটার সাথে কি এটা কোনো সম্পর্ক আছে? এবার ডিমেনশিয়া যদি শব্দটা আমি নিই, তাহলে ডিমেনশিয়া তো হচ্ছে সাইনস অ্যান্ড সিমটমস। সেই সাইনস অ্যান্ড সিমটমস কিন্তু সাইড এফেক্ট অফ মেডিকেশন হতেই পারে, কিন্তু সেটা নট নেসেসারিলি বিকজ অফ সাম ইরিভার্সিবল টাইপ অফ ডিমেনশিয়ার জন্য। সেটা বেসিক্যালি সাইড এফেক্টস অফ মেডিকেশন ইজ কজিং দ্য ডিমেনশিয়া সাইনস অ্যান্ড সিমটমস। এবং সেখানে ডাক্তার যিনি, সে তখন সেটা বুঝতেই পারবে যে এর যে সাইনস অ্যান্ড সিমটম, হয়তো কেউ দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খান, কেউ দীর্ঘদিন ধরে এমন একটা ওষুধ খান যেটা তার ব্রেন ফাংশনিংকে এফেক্ট করছে। সেটা কিন্তু তখন ডাক্তার যদি বোঝেন, তখন সেটা কিন্তু তার একটা যে কিভাবে তাকে এইটার থেকে বার করে আনা যেতে পারে সেটা করতেই পারেন। এবং সাইড এফেক্ট অফ মেডিকেশন ইজ আ রেজাল্ট অফ শোয়িং সাইনস অ্যান্ড সিমটমস অফ ডিমেনশিয়া। এটা হতেই পারে। আমি তো অনেক বছর ধরে ঘুমের ওষুধ খাই, অনেক বছর ধরে। এবং ঘুমের ওষুধটা শুধু যে ডিমেনশিয়া সাইন্স সিমটমস না, অনেক অন্য ধরনের সাইড এফেক্টও আসতে পারে। কাজেই ঘুমের ওষুধটা হচ্ছে ডেফিনেটলি ইটস আ লং টার্ম, এনি কাইন্ড অফ মেডিকেশন ফর লং টার্ম ইউজ নিডস টু বি রিভিউড ওয়ান্স ইন আ ওয়াইল, যে কতখানি প্রয়োজন, এটা কি খাওয়া প্রয়োজন, আর দেয়ার আদার ওয়েজ দ্যাট আই ক্যান ম্যানেজ my sleep problems. Can I do meditation? Can I use non-pharmacological ways to reduce this problem? Side effect of medication শুধুমাত্র ডিমেনশিয়ার ক্ষেত্রে না, অনেক নানান ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করে। কাজেই আমাদের আনফরচুনেটলি আমরা তো সবকিছুই ভাবি যে ওষুধে আনসার, কিন্তু সেটার তো যে সাইড এফেক্টগুলো আছে সেটাকেও আমাদেরকে মাথায় রাখা উচিত। এবং এই ডিমেনশিয়া মানুষদের, যাদের ইরিভার্সিবল টাইপ অফ ডিমেনশিয়া হয়, তাদেরও যে ওষুধের সাইড এফেক্ট কিন্তু একটা বিরাট হয়, তাদের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আসে, তাদের সমস্যা হয়। কিন্তু তো তুমি কি সাজেস্ট করবে, ধরো একটা মানে সুস্থ স্বাভাবিক লাইফ মানুষের, যাতে এই অসুখটার থেকে দূরে থাকা যায়, সেই প্রসঙ্গে মানে কি কি টিপস হতে পারে যে এইগুলো করলে পরে এটার পসিবিলিটি কম থাকবে? ঠিক। তো রিস্ক ফ্যাক্টরস যদি আমি দেখি, ডিমেনশিয়া ইরিভার্সিবল টাইপসের যেগুলো, সেগুলো রিস্ক ফ্যাক্টরসগুলো, তার মধ্যে প্রথমটাই এজ। তার মানে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ডিমেনশিয়া হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এমন নয় যে বয়স হলেই আমার ডিমেনশিয়া হবে, কিন্তু আমার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। সো ডিমেনশিয়া ইজ ইন ডিমেনশিয়া এজ ইজ আ হাইয়েস্ট রিস্ক ফ্যাক্টর, কিন্তু সেটা তো আমাদের হাতে নেই, বয়সটা তো বাড়বেই। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে হেরিডিটারি, মানে বাড়িতে কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এই অসুখের, তাহলে আমার চান্সেস একটু বেড়ে যায়। নট নেসেসারিলি আমার হবে, কিন্তু আমার চান্সেসটা বেড়ে যেতে পারে। এই দুটোই আমাদের হাতে নেই, এই দুটো হচ্ছে we inherit and the age is a part of life. কিন্তু বাকি যেগুলো, সেগুলো কিন্তু আমাদের হাতে, যেমন হাই বিপি, বিং ডায়াবেটিক, কনজিউমিং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, being not socially connected, এইগুলো কিন্তু হাই রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং ডিমেনশিয়া। ভেরি রিসেন্টলি আরো কিছু অ্যাড করা হয়েছে, এই 2020 ল্যান্সেট রিপোর্টে অ্যাড করা হচ্ছে এয়ার পলিউশন ইজ অলসো হাই রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ডিমেনশিয়া। তো আমরা যেটা সারা পৃথিবীতে যেটা সবাইকে বলে থাকি, আমাদের অর্গানাইজেশন যেটা সবাইকে অ্যাওয়্যার করে, সেটা হচ্ছে প্রিভেনশনে এজ নিয়ে আমি কিছু করতে পারবো না, হেরিডিটি নিয়ে কিছু করতে পারবো না, কিন্তু বাকি যে লাইফস্টাইলগুলো, যেটাতে হচ্ছে নাম্বারস, যেগুলো আমি হাউ ব্যাড আই অ্যাম, হাউ ডায়াবেটিক আই অ্যাম, হোয়াট ইজ মাই মানে আমার বিপি রিডিংসটা কি, এইগুলো কিন্তু আমার হাতে। এবং আমার লাইফস্টাইলটা যদি আমি একটা ঠিক মতো একটা রুটিন ওয়াইজ একটা শুরু করতে পারি, এইগুলো কিন্তু আমার হাতে। এবং দেখা গেছে যে ডায়াবেটিক হয়েছে, আবার ঠিক লাইফস্টাইল লিড করাতে, মানে ঠিক মতো হাঁটা চলা, ডায়েট,
সেটা করাতে কিন্তু তার নাম্বার কমেও এসছে। সো ইট ইজ ইন আওয়ার হ্যান্ড। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অলসো ইজ ইন আওয়ার হ্যান্ড। এবং সোশ্যালি বিং সোশ্যালি অ্যান্ড মিনিংফুলি কানেক্টেড। আজকে এই যে তুমি রিপ্রেজেন্ট করছো আইডব্লিউসি অ্যাজ দ্য অর্গানাইজেশন, দ্য ক্লাব প্রেসিডেন্ট, এই যে তোমার যে ইনভলভমেন্ট সমাজের নানান কাজে, and that you are connected with people, that you are meaningfully attached with lots of causes in the society, that is keeping you mentally stimulated, and that is one of the biggest preventive measures to keep away dementia. কারণ আমাদের সমস্যা হয় যে লোনলিনেস, এই যে আমরা নিজেকে সরিয়ে অ্যাজ উই এজ, সেটা কিন্তু ব্রেনটাকে স্টিমুলেট করা বন্ধ করে দেয়। এবং স্টিমুলেট কিন্তু আমি একটা টিভিতে একটা সিরিয়াল দেখে স্টিমুলেট হয় না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি যতক্ষণ না একটা মানুষের সাথে কানেক্টেড হব, তার একটা সমস্যা শুনলাম, সেটা কিভাবে তার সমাধান করতে পারি, আমি চিন্তা ভাবনা করছি যে আমি কিভাবে মানুষটাকে ভালো রাখতে পারি, এটা আমাকে ব্রেন স্টিমুলেট করছে। আর একটা হচ্ছে নতুন জিনিস শেখা। মানে বয়সের সাথে সাথে আমরা তো নতুন জিনিস শেখা বন্ধ করে দিই, যেটা শিখেছি সেটাই আমরা চালিয়ে যাই। কিন্তু বলা হচ্ছে যে যত নতুন জিনিস শিখবো ব্রেনটা তত স্টিমুলেট করবে। ধরো তোমার হয়তো ছোটবেলায় ইচ্ছে ছিল একটা নতুন ইনস্ট্রুমেন্ট শেখা বা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, সেটাই এখন সময় টু লার্ন দ্যাট। বা তোমার নাচ, তুমি বড় বড় নাচ পছন্দ করো, এই ধরনের নাচ শিখেছো, কিন্তু ধরো ওয়েস্টার্ন কোনো ধরো ট্যাঙ্গো শেখো, তোমার ইচ্ছে করে আমি এখন ট্যাঙ্গো শিখবো। So that will stimulate your brain because you have to learn new steps, you have to learn new information. তখনই কিন্তু ব্রেনটা স্টিমুলেটেড হয়। So these are the very বেসিক ওয়েজ ইউ ক্যান। এবং বলাই হয় যে হার্টকে ভালো রাখার জন্য যা যা পদ্ধতি ডাক্তার বলেন, ঠিক তেমনি ব্রেনকে ভালো রাখার জন্য সেম। আনফর্চুনেটলি আমরা কি করি জানো তো, গলার নিচে যত অঙ্গ আছে সেটা নিয়ে ভীষণ ব্যস্ত, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু কোন সময় আমরা ব্রেনটা যে আমাদের প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করছে সেটা নিয়ে আমরা চিন্তা করি না। তো ব্রেনটাকেও আমাদের কিন্তু দেখাশোনা করা উচিত, অ্যাক্টিভ রাখা উচিত। নীলাঞ্জনা, এবার তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে এই যে যারা অ্যালজাইমার বা ডিমেনশিয়া পেশেন্ট যারা হয়, তাদের বাড়ির লোকেরা বা যারা তাদের দেখাশোনা করবে, তাদের কি ধরনের প্রিপারেশন মেন্টালি নিতে হবে? এবং সেক্ষেত্রে সেটা ছেলে মেয়ে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, কারণ এই দেখাশোনা করার ব্যাপারটা তাদেরকেই ধৈর্য ধরে করতে হবে যা কিছু করার। তো তুমি এত পেশেন্ট নিয়ে কাজ করো, তোমার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে তুমি কি সাজেস্ট করবে, তুমি কি বলবে? দেখো, এই ডিমেনশিয়া যে ইরিভার্সিবল টাইপ যখন হয়, ডায়াগনোসিস হয়, যেদিন ডায়াগনোসিস হয় সেদিন থেকে কিন্তু বাড়ির যারা, ধরো বাড়ির যদি লোকজন হয়, স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, স্বামী হতে পারেন, তাদের একটা বিরাট লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে যে এটা তো অন্য অসুখের মতো না যে হ্যাঁ এর প্রগনোসিস এই, একে সুস্থ করে তোলা যেতে পারে বা একে এইভাবে ফিজিক্যাল নিডসগুলো আমাকে দেখতে হবে। ডিমেনশিয়া যখন একটা ইরিভার্সিবল টাইপের হয়, তখন এই যে মেমোরি লস, এই যে মনে করতে না পারা, শুধুমাত্র জিনিসপত্র কোথায় রেখেছি তা না, নিজের স্বামীকে না চিনতে পারা, নিজের স্ত্রীকে না চিনতে পারা, নিজের ছেলে মেয়েকে না চিনতে পারা, এবং এমন এমন কাজকর্ম, বিহেভিয়ারের মধ্যে তো চেঞ্জেসগুলো যেগুলো আমরা দেখি, যে হয়তো বাথরুম থেকে বেরিয়ে এলো কিছু জামা কাপড় না পরে, তার সেই বোধটাই নেই যে আমার জামা কাপড় পরে বেরোনো উচিত, বা সে বেরিয়ে এসেও যে আমি একটা কিছু অন্যরকম কাজ করেছি সেটাও তার বোধের নেই, নেই। বা খাওয়ার সময় কোনটা খাবে আগে, হয়তো খাবার টেবিলে বসে কি খেতে হবে সেটাও সে, কিভাবে খেতে হবে সেটাও সে ভুলে যাচ্ছে। এই জিনিসটা একটা বাড়ির লোকের একসেপ্ট করাটা কিন্তু একটা বিরাট সমস্যা। আমার প্রথম ভারতবর্ষে যখন আমি প্রথম এই কাজ শুরু করি ডে কেয়ারে, তখন প্রথম যিনি আমাদের পেশেন্ট ছিলেন, আমরা পেশেন্ট কথাটা ব্যবহার করি না, কারণ আমাদের কাছে একটা হয় না যে অসুস্থ মানুষকে পেশেন্ট মানিয়ে আমরা ভীষণটাকে অসুস্থভাবে দেখি, তো আমাদের কাছে এত কঠিন যে সেই জন্য আমরা সবসময় বলি যে ডিমেনশিয়া একজন সামবডি লিভিং উইথ ডিমেনশিয়া। তো এই মানুষটা আমাদের কাছে, যিনি প্রথম আমাদের কাছে এসেছিলেন, উনি একজন খুব নাম করা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, স্ট্যাটিস্টিক্সের প্রফেসর ছিলেন, এবং হাজার হাজার ছাত্রছাত্রী তার হাতে বেরিয়েছে। তিনি একটা সময় এসেছিল যখন 2+2
2+2 দিলে উনি করতে পারতেন না, মানে 2+2 কত হবে উনি করতে পারছেন না। সেখানে ওনার স্ত্রী এইটা মানতেই পারছেন না যে আমার স্বামী যিনি এত একজন এস্টাবলিশ প্রফেসর অফ স্ট্যাটিস্টিক্স, তার কাছে 2+2 করাটা এটা কি হাস্যকর ব্যাপার, এটা হতে পারে না, there is something wrong here। মানে হয় উনি ইচ্ছাকৃত করছেন, উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য করছেন, নয় এখানে কিছু একটা ভুল হয়েছে। তো প্রথম যেটা সমস্যা হয়ে থাকে বাড়ির লোকের সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডিজিজ, এবং সেটাই আমরা কাউন্সিলিং এর মাধ্যমে বাড়ির লোককে সাহায্য করি টু লার্ন হাউ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট that this is a disease just like any other disease। হ্যাঁ, it's going to be a long journey। মানে দেখো আমরা বলি it's a long goodbye, কারণ যেদিন থেকে ডায়াগনোসিস হয় সেদিন থেকে কিন্তু ওই আগের মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য বাড়ির লোককে প্রতি মুহূর্তে সাপোর্ট করা, যে এই দৈনন্দিন যে সমস্যাগুলো হবে সেটা খাবার থেকে নিয়ে বাথরুম করা নিয়ে স্নান করা নিয়ে যেমন হবে, তেমনি তার সাথে বসে একটা কথা বলা। অনেক স্ত্রী আমাকে বলেন যে নীলাঞ্জনা ভেবেছিলাম অনেক কথা ওই বয়স গিয়ে যখন ছেলে মেয়ে বাইরে চলে যাবে তখন বেশ সময় পাবো, তখন এই কথাগুলো আলোচনা করবো, কিন্তু আমি এখন কার সাথে আলোচনা করবো? কারণ তাকে যখন বলি সে তো আমার দিকে হাঁ করে তাকিয়ে, সে আমাকে চিনতেই পারে না যে আমি স্ত্রী। মাঝে মধ্যে আমাকে মা বলে ডাকে, ভাবে যে আমি মা। কারণ হচ্ছে ডিমেনশিয়া মানুষেরা যেহেতু বললাম ওই যে পাস্ট মেমোরিতে চলে যায়, তার কাছে একজন এই সামনে একটা মানুষ যে আমাকে ভালোবাসে সে মাই হবে, সে মা বলে ডাকছে অনেক সময়। তো এই যে অ্যাকসেপ্টেন্স, সেটা একটা বিরাট প্রসেস। তো বাড়ির লোকেদের আমরা প্রথম যেটা বলি অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডিজিজ, এটাকে একদিনে হবে না, ইট ক্যান টেক মান্থস, বাট লার্নিং টু অ্যাকসেপ্ট। দ্বিতীয় হচ্ছে ধৈর্য, আবার একটা কঠিন জিনিস, কারণ মানুষ তো ধৈর্য নিয়ে জন্মায় না, ধৈর্যটা সিচুয়েশন যেমন যেমন আসে মানুষের জীবনে, ধৈর্যটাও বাড়ে মানুষের জীবনে। তো ধৈর্যটা লাগে এই কারণেই যে ধরো স্বামী বলে উঠলেন আপনি কে এসছেন আমার বাড়িতে, এখানে ঘুরে বেড়াচ্ছেন, স্ত্রীকেই বলছেন আপনি কি ঘুরে বেড়াচ্ছেন আমার বাড়িতে, তখন থেকে দেখছি আপনি একটা ঢুকে পড়লেন আমার বাড়িতে। এবার টিপিক্যালি বা নর্মালি স্ত্রী উত্তর দেবে তুমি কি বলছো, আমি তোমার স্ত্রী, আমি আমার বাড়িতে আছি, তুমি এগুলো কি বলছো, এটা হচ্ছে নর্মাল উত্তর। কিন্তু এটা বললেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষটা আরো রেগে যাচ্ছে, তার মানে ভুলভাল না আপনি এক্ষুনি বেরোন, অনেক সময় গায়ে হাতও দিয়ে দিচ্ছেন। তো সেখানে লার্নিং টু বি পেশেন্ট অ্যান্ড লার্নিং টু রেসপন্ড টু দ্যাট সিচুয়েশন, সেটা আমরা বাড়ির লোককে শেখাই। এবং সেখানে হচ্ছে যে সরি খুব ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারি, আমি না আমার বাড়িটাও নিজের বাড়িটাও না অনেকটা এরকম, 2 মিনিট আমি একটু বসতে পারি, আমি না খুব ক্লান্ত হয়ে গেছি। এই যে এইভাবে যে সিচুয়েশনটাকে ডিল করা, এইটাকে আমরা বাড়ির লোককে শেখাই। তাতে যেটা হবে সেটা ভদ্রলোক উনি হয়তো রেগে যাবেন না, উনি হয়তো বলবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বসুন বসুন, এরকম দেখা গেছে এরকম হয়েছে, সেখানে এক গ্লাস জল দেবো এটাও বলেছে। তো এই যে সিচুয়েশনগুলো আসবে সেগুলো কিভাবে ডিল করা সেটা আমরা বাড়ির লোককে শেখাই, এবং সেটা ধৈর্যের মাধ্যমে এবং ট্রেনিং এর মাধ্যমে বাড়ির লোক শিখতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে বাড়ির লোকেরা অনেক সময় নিজেদের মধ্যেই হয়তো স্ত্রী মেনে নিয়েছেন জিনিসটা, কিন্তু ছেলেমেয়েরা মানতে পারেনি, এবং সেইখানে যে ফ্যামিলি ডাইনামিক্সটা সেইটা সলভ করা, রিজলভ করা নিজেদের মধ্যে। কারণ পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই, সংসার নেই যেখানে বাড়িতে সবকিছু একদম ঠিক মতো চলে। এবং যখনই আমরা 2-3টে মানুষ থাকবো তখন প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, একজন তার নিজস্ব পছন্দ অপছন্দ, তার ধ্যান ধারণা সবারই আলাদা। সে আমার নিজের ছেলে হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, নিজের মেয়ে হতে পারে, কিন্তু আমরা we are two different people। কাজে সমস্যা কিন্তু হবে, কিন্তু সেইখানেও আমরা কিভাবে কম্প্রোমাইজ করে, একজন কম্প্রোমাইজ না সবাই মিলে কম্প্রোমাইজ করে কোথায় we can live together in this difficult situation also, সেটাও একটা বাড়ির লোকেদের কিন্তু একটা প্ল্যান করতে হয়। এবং এটা কিন্তু ওই সহজে চলে না, হয়ে যাবে এরকম হয় না, it needs planning, it needs that everybody communicates। আমরা অনেক সময় না চুপ করে যাই, মানে কথা বলি না, যে ওকে বলে লাভ নেই, ও তো শুনবে না ব্যাপারটা। কিন্তু যত কমিউনিকেট করবো আমরা, দেখো ভাই আমার না মনে হচ্ছে কি না এইটা না এরকম, ক্যান উই টক, সিট অ্যান্ড টক অ্যান্ড রিজলভ দ্য প্রবলেম। তাহলে দেখা যায় কিন্তু অনেক সময় যে চুপ করেছিল উল্টো দিকে সেও কিন্তু হ্যাঁ আমিও না ভাবছিলাম যে এটাকে লেটস রিজলভ ইট। তো সেই জন্য ওপেনিং আপ, এবং বাড়ির লোক আমরা যেটা আরেকটা শেখাই সেটা হচ্ছে হাত তুলুন, যে আমি না পারছি না, আমাকে সাহায্য, আমার সাহায্য দরকার, লার্নিং টু টেক হেল্প। এটাও বাড়ির লোক করেন না, সেই সবই তার নিজের শরীরের উপর সাংঘাতিক। কিন্তু হাতটা তুলবে মানে কাকে দেখিয়ে তুলবে? তুলবে বলতে যে
বাড়ির লোককে দিয়েই শুরু করবে যে আমার কিন্তু আমি পারছি না, আমাকে সাহায্য করো, আমার সাহায্যের দরকার, এই মানুষটাকে আমি একলা পেরে উঠছি না, তোমরাও এসো। কেননা অনেক সময় আমরা দেখি স্বামী হয়তো দেখাশোনা করছেন, কোনোদিনই তিনি সংসারের কাজ করেননি, এখন করতে হচ্ছে, স্ত্রী করতে পারছেন না বলে, তখন ছেলে মেয়েকে উনি লজ্জা পাচ্ছেন বা ভাবছেন ছেলে মেয়ে তো ব্যস্ত জীবন, তাদেরকে বিরক্ত করবো। কিন্তু সেটা করলে কিন্তু হয়তো ছেলে মেয়ে জানতেই পারছে না যে আমার হেল্প দরকার, মা বাবার হেল্প দরকার। তো ছেলেকে বা মেয়েকে বলা যে আমার না এটা আমি পেরে উঠছি না, সারেন্ডার করা, লার্নিং টু সারেন্ডার। কারণ আমাদের কিন্তু কালচারে এইটা যে সারেন্ডারিং মিনস ডিফিট, আমি হার মেনে নিলাম, নো দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু। তো এইটাও কিন্তু আমরা তৈরি করি বাড়ির লোককে যে লার্নিং টু টেক হেল্প ডাজ নট মিন দ্যাট ইউ আর ডিফিটেড। আর আরেকটা হচ্ছে যে যে আর কিছুই, মানে স্পেশালি আমরা স্ত্রীর ক্ষেত্রে দেখি যে তার নিজের শরীরের উপর দিয়ে সে করে যায়, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে সে করে যাচ্ছে। ওয়াই? বিকজ দে ফিল যে একটা প্রেশার, সোসাইটির প্রেশার, যে আমাকে কি বলবে যে আমি স্ত্রী হিসেবে ওনাকে ভালো রাখতে পারলাম না। বাট দ্যাট ইজ নট হাউ ইট ইজ। আমি যদি নিজেকেই ভালো না রাখি তাহলে আমি আরেকজনকে ভালো রাখবো কি করে? তো নিজেকে সেলফ কেয়ারটা আমরা ভীষণভাবে বাড়ির লোককে বলি। এবং এইটা এমন একটা কমপ্লিকেটেড ডিজিজ যে আজকে ধরো ভুলে যাচ্ছে সে, কালকে হয়তো সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, পরশুদিন সে হয়তো এক কথা বারবার বলবে। তো এই ডিজিজটা কিন্তু 36টার উপরে সিমটমস আছে, কারোর 30টা হতে পারে, কারোর 20টা হতে পারে। সো আজকে আমি আমার দীর্ঘ 26 বছরের যত পেশেন্ট দেখেছি, এভরিওয়ান ইজ ইউনিক। আমি কাউকে এক ধাঁচে ফেলতে পারবো না। তার মানে আমার যখন সলিউশনগুলো আমি বাড়ির লোককে দেবো তখন সেটা এক ধাঁচে হবে না, সেটা বেসড অন দ্যাট ফ্যামিলি সিচুয়েশন হয়। তো এইটা ইজ আ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক দ্যাট উই ডু। এন্ড এটার মানে রেশিওটা ছেলেদের ক্ষেত্রে বেশি না মেয়েদের ক্ষেত্রে বেশি? এটা আমরা মানে ওভারঅল যদি দেখি অ্যাজ আ পপুলেশন তাহলে মেয়েদের দেখি বেশি হচ্ছে। কিন্তু আমরা যদি বয়সটাকে ভাগ করি তাহলে দেখি আমরা 60-65 ঊর্ধ্বে 75 অবধি ছেলেদের সংখ্যা বেশি পাই আমরা, আর 65 ঊর্ধ্বে 75 এর উপরে মহিলাদের। কারণটাই হচ্ছে মহিলারা বেশি দিন বাঁচে, পুরুষের কম্পেয়ার করলে মহিলারা কিন্তু বেশি দিন বাঁচেন। কাজেই 75 প্লাসে কিন্তু মহিলারাই বেঁচে আছেন, কাজেই তাদের মধ্যেই এই অসুখটা বেশি দেখি। কিন্তু ওভারঅল যদি পপুলেশন হিসেবে দেখি তাহলে মেয়েদের মধ্যে আমরা বেশি দেখি। এবার এই কারণটাও এখন সারা পৃথিবীতে প্রচুর রিসার্চ চলছে, কি কারণে হয়, কেন হয়। যতক্ষণ আমরা আনসারগুলো পাচ্ছি ততক্ষণ মেডিকেশন বা কিওরটাও পাচ্ছি না। সেই জন্য আমার একটা জিনিস খুব জানবার ইচ্ছে, সেটা হচ্ছে যে আমার মনে আছে একবার আমরা রিহার্সাল করতে করতে তোমার হঠাৎ একটা ফোন এলো, দিল্লি থেকে কেউ তোমাকে ফোন করেছিল যে তার বাবা বাড়ির থেকে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, তো তুমি তাকে কিছু মানে সাজেশন তুমি দিচ্ছিলে। তো এইরকম ক্ষেত্রে এই যে ধরো বাড়ির থেকে যখন বেরিয়ে যায়, বাড়ির কেউ জানতে পারে না, তো তাদেরকে মানে খুঁজে পাওয়ার উপায়টা কি? কারণ যে বেরোচ্ছে তার তো সে তো বলতে পারবে না যে সে কোথায় থাকে বা তার অ্যাড্রেস কি, কিছুই সে বলতে পারবে না। রাস্তা দিয়ে তো অনেক কমন লোক হেঁটে যায়, তো তখন মানে তাকে কি করে লোকেট করা যাবে, তাকে খুঁজে পাওয়া যায় কি করে? ঠিক। তো সারা পৃথিবীতেই কিন্তু এটাকে আমরা ওয়ান্ডারিং অ্যাক্টিভিটি বলি। একজন ডিমেনশিয়া মানুষ যেটা করেন সেটা হচ্ছে উনি অনেক সময় বাড়ির থেকে বেরিয়ে চলে গেলেন, বা এরকম হয়েছে কিছুদিন আগে ইনফ্যাক্ট ভদ্রমহিলা বাজারে নিয়ে গেছেন ওনাকে, কারণ বাড়িতে কেউ নেই বলে ওনাকে বাজারে নিয়ে গেছেন, নিচু হয়ে বেগুন তুলছেন, উঠেই দেখেন পাশে নেই। এবং নেই মানে নেই, আশেপাশে বাজার মানে তন্ন করে খোঁজা নেই। বোধহয় 2 না 3 সপ্তাহ পরে খুঁজে পেয়েছেন, বারাসত থেকে খুঁজে পাওয়া গেছে ওনাকে। উনি একটা বাসে উঠে পড়েছিলেন বাসে, এবং বারাসত থেকে খুঁজে পাওয়া গেছে। যাই হোক, তো এইখানে যেটা তুমি প্রশ্ন করলে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সারা পৃথিবীতে বোধহয় বছরে কয়েকশো মানুষ হারিয়ে যাচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইখানে যেটা আমরা বাড়ির লোককে প্রথমেই বলি যে সেফটি, মানে মেক শিওর যে দরজা ঠিক মতো লকড থাকে, যাতে উনি সহজে বেরিয়ে না যেতে পারেন। এটা প্রথম আমাদেরকে নিতে হবে। এটা একটা। আরেকটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে
পৃথিবীতেই অনেক জায়গাতে বেরিয়ে গেছে, আমাদের দেশেও অনেক এক্সপেরিমেন্ট চলছে, সেটা হচ্ছে একটা জিপিএস, একটা ব্যান্ড পরিয়ে দেওয়া, যেটাতে ওনাকে লোকেট করা যায় যে উনি কোথায় বেরিয়ে কোথায় আছেন। কিছু বেরিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যেটা আমাদের হয় সেটা হচ্ছে ভারতবর্ষে ধরো যদি 75%-এর উপরে পপুলেশন রুরাল পপুলেশন হয়, পুয়ার মানে পিপল, তো আমি যদি এক্সপেন্সিভ একটা কিছু বানাই তাহলে তো আমি এই মানুষদের সাহায্য করতে পারছি। তো আমরা চেষ্টা করছি, এবং আমার মনে হয় এইখানে তোমাদের মতো সংস্থা এগিয়ে আসতে পারে আমাদের সাহায্য করতে, ফান্ডিং দিয়ে বা কোলাবোরেশনে, যেখানে আমরা এরকম ধরনের কিছু সেফটি মেজার্স তৈরি করতে পারি, যেখানে ডিমেনশিয়া মানুষকে আমরা সেফলি রাখতে পারবো। এবং এইগুলো যদি খুব কস্ট এফেক্টিভ হয় এই ধরনের প্রোডাক্টসগুলো, তাহলে কিন্তু আমরা কত মানুষকে এগুলো দিতে পারি। এবং লোকেশন, আমি এরকম খবর পেয়েছি যে মানে নর্থ ইন্ডিয়াতে গরু হারিয়ে যায় খুব, এবং গরুর গলায় সেই জিপিএস পরানো যাতে গরুকে খুঁজে পায়। আমরা মানুষের ক্ষেত্রে কেন এটা করতে পারবো না? ডগের ক্ষেত্রেও আছে, একটা চিপ লাগিয়ে দেওয়া হয়। এবার মুশকিলটা হচ্ছে যে দেখো, ডগ বা কুকুরের মানে ইয়ের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে পারমিশনের তো কোনো প্রশ্ন আসে না, তাকে পরিয়ে দেওয়া হয়। যেহেতু আমরা এখানে মানুষের ক্ষেত্রে করব, সেখানে আমি তাকে না বলে চিপ পরিয়ে দেওয়া, মানে আজকে আমি সুস্থ আছি আমাকে বলে আমি এগ্রি করছি যে হ্যাঁ আমাকে চিপ পরাও, ইউ ওয়ান্ট মি টু বি লোকেটেড। কিন্তু যেখানে মানুষটা তার ডিসিশন নিতে পারছে না, এই মানুষটা তো নিজে বলতে পারে না যে ও চিপ কি, আমাকে পড়াবে, কেন পড়াবে, এত তো তার ব্রেন ড্যামেজ দিতে পারছে না, লোকের পারমিশন হবে না। এবার সেখানেই একটা হিউম্যান রাইটস এর একটা ইস্যু এসে যায়, এবং সেটা নিয়ে আলোচনা চলছে যে খুব আর্লি স্টেজে যদি ধরা যেতে পারে এই অসুখটা, তার জন্য আমাদের আর্লি ডিটেকশন নিয়ে প্রচুর কাজ হচ্ছে, তাহলে আমরা অনেক কিছু তাকে করে নিতে পারি। যে আপনি বলুন যে আপনি যদি এমন অবস্থায় যান যেখানে আপনি নিজেকে দেখাশোনা করতে পারছেন না, তাহলে আপনার স্ত্রী কি আপনার হয়ে ডিসিশন নিতে পারে? যেমন ধরো রোনাল্ড রেগানের ক্ষেত্রে হয়েছিল, ওনার স্ত্রীকে উনি দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ওনার দেখাশোনার। সেই জন্য সে স্টেজে গিয়ে যখন ওনার বারবার নিউমোনিয়া হচ্ছে এবং বারবার ট্রিটমেন্ট হচ্ছে এবং সেখানে উনি সুস্থ হয়ে উঠছেন না, তখন স্ত্রীর যেহেতু ও পারমিশন দেওয়া ছিল, সেখানে স্ত্রী কিন্তু লাস্ট যখন ওনার নিউমোনিয়া অ্যাটাক হয় তখন বলা হয় ডাক্তারদেরকে, উনি বলে দেন যে নো মোর ট্রিটমেন্ট, এবং উনি কিন্তু খুব ন্যাচারালি মারা যান, নট উইথ ভেন্টিলেটর আর এই সেই করে, বাট শি ওয়াজ গিভেন দ্য রাইট বাই রোনাল্ড রেগান টু ডু দ্যাট। সেখানে আমরাও চাইছি যে সাধারণ মানুষও যদি, আমরা ধরো আজকে আমি মানে একটা আমার ডিমেনশিয়া হতে হবে না, আমি যদি এখন সুস্থ ব্রেনে আমি যদি এখন ডিসিশন নিই যে আমার যদি কোনো কঠিন অসুখ করে এবং এমন অবস্থায় এসে দাঁড়াই যেখানে আমি ডিসিশন নিতে পারছি না, তাহলে আমি কিন্তু শেষ স্টেজে গিয়ে আমি চাই যে আমার বাড়ির লোক এবং ডাক্তাররা এই পদ্ধতি করবে এবং এটা এই করবে না, আমাকে কোনো ইনজেকশন ফোটাবে না, পিন ফোটাবে না, ভেন্টিলেশন দেবে না, রাইলস টিউব পড়াবে না, আমাকে এগুলো করবে না। যদি প্রগনোসিস আমার পুয়ার হয় এবং আমি মৃত্যু আমার হবে, আজকে না হয় দুদিন পরে হবে, নেভার ডু দ্যাট। তো এই জিনিসগুলো কিন্তু ডিমেনশিয়া মানুষের ক্ষেত্রে, ইভেন দেখো অনেক সময় ডিমেনশিয়া মানুষ সাইন করতে পারে না, একটা সময় শেষ করে আর তারা সাইন করতে পারে না, তো ব্যাংক অ্যাকাউন্ট কি করবে, টাকা পয়সা কি করবে, এই লিগাল ম্যাটার্স গুলো কিন্তু যত আর্লি স্টেজে ওনাকে দিয়ে একটা লিগালি একটা, যেটাকে আমরা বিদেশে করে অ্যাডভান্স ডিরেক্টিভস বলে, সেটা যদি করে দিতে পারি তাহলে হয়। তো এই ক্ষেত্রে ওরকম যদি তাকে বলা হয় যে আপনি হারিয়ে গেলে তো অসুবিধা হবে, তো আপনার থেকে চিপ পড়ানো যাবে, তো চিপ পড়িয়ে নিলে কিন্তু সেটা হচ্ছে এবং সেটা অনেকটাই কস্ট এফেক্টিভ হতে পারে। কিন্তু এখানে যেহেতু হিউম্যান রাইটস এর ইস্যু এসে যায়, সেখানে আমি একটা মানুষকে না বলে করাটা, কিন্তু আমাদের দেশে কিন্তু ধরো এই যে যখন ডিমেনশিয়া ডায়াগনোসিস হয় তখন সমস্ত ডায়াগনোসিস থেকে শুরু করে সবকিছু কিন্তু কেয়ার গিভারকেই বলা হয়, সেই মানুষটা তো আর কিছু বুঝতে পারছে না। তো এইগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে লাগানো। হ্যাঁ, এবার কি হয়, আমরা এটাও করছি, গলায় লকেটও পরিয়েছি যে ওনার অ্যাড্রেসটা লেখা আছে। মুশকিল হয় ডিমেনশিয়া মানুষ কিন্তু রাখে না কিছু জিনিস, হয়তো কেন ওটা তো ফরেন জিনিস, তাই না, কোনোদিন সে ব্যান্ড করেনি, সে ওটা দেখেই না খুলে দেওয়ার চেষ্টা করো। তো এরকমও হয়েছে যে সে খুলে দিয়েছে, বা পকেটে তার পার্স দেওয়া হয়েছে, সেটার মধ্যে তার অ্যাড্রেস দেওয়া আছে, সে কি করেছে সেইটা রাখেনি, সেটা ফেলে দিয়েছে, তখন আর পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া গেছে। এবার আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে যেটা সুবিধা হয়েছে, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি পোস্ট করে দিই সোশ্যাল মিডিয়াতে যে এই মানুষটার ছবি দিয়ে এ হারিয়ে গেছে। এবার সোশ্যাল মিডিয়ার যে রিচটা সেটা এত ভ্যারিড, এত দূর যে আমরা অনেক মানুষকে খুঁজেও পেয়েছি কিন্তু, অ্যান্ড ইট হ্যাজ বিন ভেরি ভেরি হেল্পফুল। তো
বাট টু স্টার্ট উইথ আমার মনে হয় বাড়ির লোকেদের সচেতন হতে হবে যে মানুষটা যদি বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে নিজের বাড়ির মধ্যেই তাকে এনগেজ রাখা কোনো অ্যাক্টিভিটির মধ্যে, বা কোনো কেয়ার গিভারকে রেখে যে সে খেয়াল রাখবে, বা অ্যালার্ম সিস্টেম রাখা বাড়িতে যেখানে আওয়াজ হয়। তোমার এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এর মধ্যে তুমি কি কি এক্সপিরিয়েন্স তোমার? এই মানুষ তো বাড়ি থেকে ধরো বেরোতে পারছে না, একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা 9-10 মাস ধরে চলছি। তো তোমার যে এতজন পেশেন্ট, তাদেরকে কিভাবে ডিল করছো? তাদের ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে? কারণ তারাও তো নিশ্চয়ই আসতে পারছে না, তো সেটাকে কিভাবে ম্যানেজ করছো? তোমাদের ফান্ডিং কিভাবে তোমাদের হয়? কারণ একটু তো একটা খরচার ব্যাপার আছে, এতজন স্টাফ, এত তাদের পরিচর্যা করা বা মানে প্রসেস অফ ট্রিটমেন্ট যেটা, সেগুলোকে কিরকম ভাবে এই 9-10 মাস সের অভিজ্ঞতাটা তোমার কিরকম? হ্যাঁ, তো এই ধরো কোভিড তো আমাদের জীবনে হঠাৎ করেই সব করে এসে গেছে, কোনো প্রিপারেশন টাইম দেয়নি। তো আমরাও সেই জন্য ভীষণভাবে মানে একটা হঠাৎ করে একটা আমাদের কাছে এসছে। তো আমাদের 2-3 দিনের মাথায় আমাদের ডিসিশন নিতে হয়েছে যে আমরা কোন কোন কাজ চালিয়ে যেতে পারবো, কোন কোন কাজ একদম বন্ধ করে দিতে হবে। স্পেশালি লকডাউনের সময় তো আমাদের যে ডে কেয়ার সেন্টার এবং হোম কম্প্যানিয়নশিপ যেটা, সেটা কমপ্লিট বন্ধ ছিল। ইনফ্যাক্ট জুন অবধি আমাদের সবকিছু বন্ধ ছিল। সো ফ্রম মিড মে টু জুন আমাদের সবকিছু বন্ধ ছিল, মানে এই সার্ভিসটা। কিন্তু বাকি যেটা হেল্পলাইন, আমাদের কাউন্সিলিং, ইমার্জেন্সি কিছু জিনিস তাদের কাছে পৌঁছানো, মানে ওষুধ, খাবার, সেগুলো কিন্তু আমরা করে গিয়েছি। আমাদের ইনফ্যাক্ট আমাদের লাইফ মেম্বার অনেকে আছেন, আমাদের নার্স আছেন, তাদের যেহেতু পারমিশন ছিল যে কোনো জায়গায় যাওয়া, তো আমাদের একজন নার্স যিনি পৌঁছেছেন ওষুধ, পৌঁছেছেন খাবার। আমাদের হেল্পলাইনের মাধ্যমে আমাদের যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর, উনি প্রত্যেকটা মানুষকে অন্তত মাসে 2বার করে ফোন করা, যে কেমন আছেন, কি করছেন, কি দরকার। অনেক সময় দেখা গেছে এই মানুষগুলো কথা বলতে চাইছে, শুধু আর কিছু না, খালি কথা বলতে চাইছে, কারণ কেয়ার গিভাররা স্পেশালি। আর যে ডিমেনশিয়া মানুষ, আমাদের এই লাস্ট 8-9 মাসে প্রচুর মানুষ এমন অবস্থায় চলে গেছেন যাকে যে কোয়ালিটি অফ লাইফটা আমরা ধরে রেখেছিলাম এত বছর ধরে, সেটা একেবারেই নিঃশেষ হয়ে গেছে। এবং সেইখানে আমরা সত্যি হাত পা বাঁধা। আমরা যেহেতু বাড়িতে যেতে পারছি না, কারণ তারা ভালনারেবল পপুলেশন, তো আমরা অনলাইনের মাধ্যমে অনেক কিছু চেষ্টা করেছি। মানে আমরা একটা প্রজেক্ট করেছিলাম বাচ্চাদের, স্কুলগুলো যেহেতু ওদেরও বন্ধ, ওরাও নিজেরা পড়াশোনা ছাড়া আর কিছু করার নেই, তো আমরা সমস্ত স্কুলের বাচ্চাদেরকে একটা বলেছিলাম ছোট্ট ভিডিও করে, হয় গান নয় কবিতা বলে তোমরা আমাদেরকে পাঠাও। তো আমরা এইগুলো কি করতাম, অনলাইনে ওনাদেরকে এন্টারটেইন বাড়িতে রাখার জন্য, মানে অ্যাক্টিভিটির মধ্যে রাখার জন্য এইগুলো আমরা পোস্ট করতাম, ওনাদেরকে দেখাতাম। তো এই অনলাইনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যতখানি সাপোর্ট দেওয়া যায়। তবে আজকে নভেম্বরের এন্ড মধ্যে চললো, আমরা বোধহয় জুনের এন্ড থেকে কি জুলাইয়ের প্রথম থেকে ডে কেয়ার সেন্টার খুলেছি। 1-2 করে আসছেন, এবং তাদের আমরাও নাম্বারটা খুব রেস্ট্রিক্টেড রেখেছি। দেখুন, যারা বাড়িতে একদম পারছে না তাদেরকে আমরা আসতে বলছি, যারা বাড়িতে সাপোর্ট সিস্টেম, তাও ছেলেমেয়েরা আছে, তাদেরকে বাড়িতেই রাখতে বলছি, কারণ ইট ইজ মোর মানে সেফ টু কিপ অ্যাট হোম। কিন্তু যারা বাড়িতে আর পেরে উঠছেন না, তারা আমাদের আসছেন আমাদের কাছে, এবং আমরা ওই সেফটি প্রোটোকল মেনটেন করে, ডিস্টেন্স, মাস্ক, শিল্ড পরে করছি, স্যানিটাইজ করে, একটা ঘরে 2জনের বেশি বসছি না। কারণ আমাদের কাছে হচ্ছে যে কোভিড তো চলে যাবে কিছুদিন পর, তাই না? কোভিড তো আমাদের সারা জীবন থাকার না, কিন্তু তার মধ্যে যতদিন আছে সে তার মধ্যেও কিভাবে ভালোভাবে বেঁচে থাকা যায়। কারণ আমি মনে করি যে যে মানুষের ওই কোভিড থেকেও আরো ডিফিকাল্ট সিচুয়েশন আছে জীবনে, সেটাকেও ডিল করতে হবে। তো সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে কোনো এক সময় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং আমাদের ডে কেয়ারে যে আগে যেরকম বই হট্টগোল, গান বাজনা, আড্ডা, খাওয়া দাওয়া হতো, সেইটা যেন আবার সেই অ্যাটমসফিয়ারটা ফিরে আসে। তো এই লাস্ট ফিউ মান্থস কিন্তু ইন টার্মস অফ ফান্ডিং যেটা তুমি বললে, সেইটা উই হ্যাভ স্ট্রাগলড আ লট।
আমাদের একটা সময় গেছে যখন কোনো রকম ইনকামই নেই, কারণ আমাদের এই সার্ভিসেসগুলো থেকে কিছু ইনকাম হয়, খুব সাবসিডাইজ রেটে আমরা চার্জ করি, কিন্তু তাও একটা ইনকাম হয়, কিন্তু সেটা বন্ধ ছিল। তো আমাদের স্যালারি দিয়ে যেতে হয়েছে স্টাফদের। তো আমরা একটা ফান্ড রেজ করেছিলাম যেটা আমাদের কিছুটা সাহায্য করেছে। ভবিষ্যতে আমরা কিন্তু অনেক কিছু অনলাইন করব, ট্রেনিং, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই পেশেন্টদের বাড়িতে লোকদেরকে সাহায্য করা। তো আমরা অনেক কিছু ইনোভেটিভ কাজ চিন্তা ভাবনা করছি এবং আমরা চাইছি যে তোমাদের মতো ক্লাব বা সংস্থা যারা কমিউনিটি কেয়ারে ইনভলভ, আমরা কমিউনিটিতে, কারণ এই কোভিডে কিন্তু দেখা গেছে যে কমিউনিটি হেল্প হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট রাদার দেন হসপিটালস অ্যান্ড কমিউনিটি কেয়ার। মানুষই কিন্তু কমিউনিটির লোকই কিন্তু একজন অপরকে সাহায্য করেছে, মৃত্যু হয়েছে কমিউনিটির লোকই কিন্তু ব্যবস্থা করে নিয়ে গেছে। তো আমার মনে হয় যে কমিউনিটি কেয়ারে যেহেতু তোমরা আছো, সেই জন্য আমরা যদি কোলাবোরেটিভ কিছু কাজ করতে পারি, অ্যাওয়ারনেস বিল্ডিং, মানে আমি অন্য কিছু চিন্তা করছি না, আমি যদি অ্যাওয়ারনেস বিল্ডিং এই সময়টা যখন মানুষ আছে বাড়িতে, সময় আছে, যদি আমরা অনলাইন অ্যাওয়ারনেস করতে পারি এবং আমাদের টকগুলো হাফ অ্যান আওয়ার 45 মিনিটসের হয়, সেগুলো যদি আমরা করতে পারি, আমরা যদি স্ক্রিনিং করতে পারি, মানুষ এসে স্ক্রিনিং করে গেল এই সময়টা, মানে এই সময় কিন্তু ওটা একটা বিরাট চিন্তা যে মানুষ কিন্তু অনেক কিছু অসুখ চেপে রেখে দিচ্ছে, এক্স্যাক্টলি, এবং ভয় চুটেই যাচ্ছে না হাসপাতালে। তো আমাদের এখানে যেরকম আমরা একজন করে করে দেখছি, স্ক্রিনিং হচ্ছে, তো এইগুলো কিন্তু রেখে দেওয়ার না। তো এইগুলো যদি আমরা একসাথে কোলাবোরেটিভ কাজ কিছু করতে পারি, তাহলে আমার মনে হয় যে এবং তোমাদের রিচ, যেটা তোমাদের সংস্থার যেটা রিচ, অনেক ওয়াইড রিচ, এবং আইডব্লিউসি অনেক কাজ করেন সারা মানে ভারতবর্ষের বাইরেও অনেক কাজ করছে। তো আশা করব যে যদি আমরা একসাথে কিছু কাজ করতে পারি খুবই ভালো হবে। এই যে মানে এই সিচুয়েশনটার মধ্যে থেকে বুঝতে পারছি, সত্যি আমি নিজেও জানি না যে 6 মাস পরে আমার কি হবে, 1 বছর পরে কি হবে। তো এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরে, এই জিনিসগুলো নিয়ে ভাবি। তো সেই হিসেবে যদি কিছু করতে পারি আমরা নিশ্চয়ই করব সেইভাবে। একদম, কারণ মেন্টাল হেলথটাকে আমরা ফোকাসে, কিন্তু নেক্সট কামিং ইয়ার্স মেন্টাল হেলথ উইল বি আ হিউজ ইস্যু ইন সোসাইটি। কাজে ফিজিক্যাল হেলথ তো আছে, কিন্তু মেন্টাল হেলথ না ভালো থাকলেও, ওয়েলবিংটা যদি না হয় তাহলে তো ফিজিক্যাল হেলথটাও এফেক্ট করে। সো আই থিঙ্ক ইফ উই ক্যান কোলাবোরেট অন মেন্টাল হেলথ অফ পিপল, সেটা করলে খুব ভালো। মমতাদি, আজকে তোমার ক্লাব ইনারভিল ক্লাব অফ ক্যালকাটা ল্যান্সডাউনের তরফ থেকে তোমরা যে আমাদের সংস্থা ARDSI ক্যালকাটা চ্যাপ্টারকে 10,000 টাকার চেক দিয়ে যে সাহায্যটা করলে এবং ক্লিনিং যে মেটেরিয়ালসগুলো তোমরা দিলে, এটা আমাদেরকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং তোমাদের মতো ক্লাব, ইন্ডিভিজুয়ালস যারা আমাদেরকে ডোনেট করে আমাদের কাজকে সাপোর্ট করার জন্য, তাদের ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারি না। তো যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে ফান্ডিং না হলে কোনো কাজই এগিয়ে নেওয়া যায় না। আই হ্যাভ অল দ্য গুড ইন্টেনশন, বাট ফান্ডিং না হলে কিন্তু সেই ইন্টেনশনটাকে এগিয়ে নেওয়া যায় না। তো আমি জানতে চাইছিলাম যে তোমরা তো নানান রকম ফান্ড রেজিং করো সারা বছর ধরে নানান কজের জন্য, এবং সাহায্য করো অনেককে, যেমন আমাদেরকেও আজকে করলে। ভবিষ্যতে যদি আমরা তোমাদের ক্লাবের তরফ থেকে এই সাহায্যটা আরো পেতে চাই, তাহলে তোমার কি কোনো চিন্তা ভাবনা আছে যে তুমি কিভাবে এই ফান্ড রেজিং করতে পারো যাতে আমরা পেতে পারি সাহায্য ভবিষ্যতে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আমি জানি না কেন ইমোশনালি আমি তোমার এই সংস্থার সাথে ভীষণ রকমভাবে ইমোশনালি আমি অ্যাটাচড। আমার ভাবলে পরে ভীষণ কষ্ট হয়, এবং আমার মনে হয় যে আমার যদি নিজস্ব আরো মানে ক্ষমতা থাকতো, আমি হয়তো আরো অনেক কিছু করতে পারতাম। আমি মানে তোমাদের এই সংস্থার সাথে আমার পক্ষে যতটা সম্ভব আমি নিশ্চয়ই করব। অনেক অনেক ধন্যবাদ মমতাদি। তোমার মতো চিন্তা ভাবনার মানুষ যদি থাকে, এই যে তুমি বলছো না যে অল্প মানে বিশাল করে যে আয়োজন করে একটা কিছু সাহায্য করা, তা না, প্রত্যেকটা মানুষ যদি অল্প ভাবেও ডোনেট করে, এতগুলো মানুষ মিলে তো জিনিসটা হয়ে যায়। এবং তোমার যেমন তুমি বললে ভিক্ষা করতে হয়,
আমাদের মতো সংস্থাকেও কিন্তু, কারণ আমরা তো নিজের জন্য চাইছি না, আমরা Exactly. সংস্থা কজের জন্য চাইছি এবং মানুষগুলোকে ভালো রাখার জন্য। তো তার জন্য চাওয়াই যেতে পারে এবং আমি চাইবো যে তুমি সবাইকে এই প্ল্যাটফর্ম যখন হ্যাঁ। পেয়েছো তখন সবাইকে অনুরোধ করো। সবাইকে, এখানে যারা ভিউয়ার আছেন, কতজন আছেন, সবাইকে অনুরোধ করব যে যদি সবাই এইভাবে একটু এগিয়ে আসেন তাহলে পরে সমাজের একটা বড় কাজ হয়। অসুখ বিসুখ অন্য হলে পরে হসপিটাল আছে, সেখানে তার ট্রিটমেন্ট হয়, ডক্টর দেখে, কিন্তু যে জিনিসটা নিয়ে নীলাঞ্জনা কাজ করছে সেই কাজে অন্যরকমভাবে হেল্প দরকার, এবং সেইটার জন্য যদি আপনারা যে যেরকমভাবে সাহায্য করতে পারেন আপনারা সাহায্য করবেন। আমি নীলাঞ্জনা ডিটেলস দিয়ে দেবো, দিলে পরে সেখানে আপনারা যেরকমভাবে হয় সেইভাবে এগিয়ে আসুন এবং সাহায্য করুন। নমস্কার, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আশা করি আজকের এই প্রোগ্রাম আপনাদের সবার ভালো লাগবে এবং আমরা হয়তো নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করব। এখানে যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নীলাঞ্জনা মৌলিক, লোপামুদ্রা মিত্র, সুজয় প্রসাদ চ্যাটার্জি, ARDSI এর সমস্ত কর্মীবৃন্দকে, আর সেই সাথে ক্যামেরার পিছনে একটা ছোট্ট মেয়ে যে নাকি যাকে আমি অনেক ছোট থেকে দেখছি, সে আজকে এই এত অল্প বয়সে এরকম একটা অর্গানাইজেশনে কাজ করবার জন্য নিজে থেকে এগিয়ে এসছে, সে নিজে এদের সাথে যুক্ত, সেটা দেখে খুব ভালো লাগছে যে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই চেতনাটা আসছে। সুতরাং আমরা ওদের দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি। রূপকথা ব্যানার্জি ক্যামেরার পিছনে থেকে পুরো জিনিসটা পরিচালনা করেছে। রূপকথাকে কি বলবো, রূপকথা আমার মেয়ের মতো, রূপকথাকে অনেক অনেক আদর ভালোবাসা।